ডিয়ার ভিউয়ার্স, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি এমন একটি টপিক নিয়ে আলোচনা করব যেটা আপনার জন্য খুবই ইউজফুল। আজকে আমি আলোচনা করব ব্যাংক আপনাকে যেসব ফ্যাসিলিটি দিয়ে থাকে। আমরা অনেকেই জানি না ব্যাংক আমাদেরকে নানা রকম ফ্যাসিলিটি দিয়ে থাকে। তো যেসব ফ্যাসিলিটির কথা আপনি আগে কখনো শুনেননি, তো আজকের এই ভিডিওতে আমি ব্যাংকের যাবতীয় সব ফ্যাসিলিটি নিয়ে সাজিয়েছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলে আপনি এমন অনেক কিছু জানতে পারবেন যেগুলো আপনি আগে জানতেন না। তো আমি সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি। প্রথমে যে ইনিশিয়াল ব্যাপারটা হচ্ছে যে ব্যাংকের মাধ্যমে আমরা সচরাচর যেটা জানি আর কি, যে ব্যাংকের মাধ্যমে আপনি চাইলে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এবং আপনি অ্যাকাউন্ট ওপেন করে সেই অ্যাকাউন্টে টাকা জমা টাকা উত্তোলন করতে পারবেন। সেটা হোক সেভিংস অ্যাকাউন্ট হোক, সেটা সিডি অ্যাকাউন্ট হোক, সেটা এসএনডি অ্যাকাউন্ট হোক, অথবা ডিপিএসও হতে পারে, এফডিআরও হতে পারে, এমআইএসও হতে পারে। আপনার যেটা সুবিধা, আপনার জন্য যেটা সুবিধাজনক আপনি সেটাই ওপেন করে আপনি দিনে যত খুশি তত, মাসে যত খুশি তত টাকা জমা এবং টাকা উত্তোলন করতে পারবেন। এর বাইরেও আপনি চাইলে সঞ্চয়পত্রও ওপেন করতে পারবেন ব্যাংকে। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশে 4 ধরনের সঞ্চয়পত্র পাওয়া যায়: 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র। এই 4 ধরনের সঞ্চয়পত্র আপনি চাইলে ব্যাংক থেকেও ক্রয় করতে পারবেন। ব্যাংক থেকে আপনি সব ব্যাংক থেকে ক্রয় করতে পারবেন না, আপনি নন ইসলামিক ব্যাংকগুলো থেকে এইসব সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন। একটা কথা মাথায় রাখবেন, সঞ্চয়পত্র ক্রয় করে শুধুমাত্র নন ইসলামিক ব্যাংকে, ইসলামিক ব্যাংক অর্থাৎ শরিয়া ভিত্তিক ব্যাংকে আপনি সঞ্চয়পত্র পাবেন না। নন ইসলামিক ব্যাংক বলতে বোঝায় যেমন ধরুন ট্রাস্ট ব্যাংক, আইএফআইসি ব্যাংক, যমুনা ব্যাংক, ব্যাংক এশিয়া, জনতা, সোনালী, এইসব ব্যাংক হচ্ছে নন ইসলামিক ব্যাংক। আর ইসলামিক ব্যাংক বলতে বোঝায় ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, এক্সিম ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, এই জাতীয় যত ধরনের ইসলামী ব্যাংক রয়েছে এইসব ব্যাংকগুলোতে কিন্তু আপনি সঞ্চয়পত্র ওপেন করতে পারবেন না। তো সঞ্চয়পত্র ওপেন করতে হলে আপনি নন ইসলামিক ব্যাংকগুলোতে যাবেন, অথবা আপনি বাংলাদেশ ব্যাংক থেকেও ওপেন করতে পারবেন, অথবা পোস্ট অফিসেও যেতে পারেন। এর বাইরেও জাতীয় সঞ্চয় অধিদপ্তরেও সঞ্চয়পত্র ওপেন করা যায়। তবে সবচেয়ে ইজি হচ্ছে যে কোনো একটা নন ইসলামিক ব্যাংকে গিয়ে সঞ্চয়পত্র ওপেন করা। এর বাইরে আপনি ধরুন আপনি প্রাইস বন্ড কিনতে চাচ্ছেন, আপনি কোথায় যাবেন? প্রাইস বন্ড কিনতে চাইলে আপনি যে কোনো আপনার নিকটস্থ যে কোনো ব্যাংকে যোগাযোগ করতে পারেন। প্রাইস বন্ড থাকা সাপেক্ষে আপনি চাইলে ওখান থেকে প্রাইস বন্ড ক্রয় করতে পারেন। আর আপনার ক্রয়কৃত প্রাইস বন্ড আপনি চাইলে বিক্রয়ও করতে পারবেন ওইসব ব্যাংকে। আপনি চাইলে ব্যাংক থেকে বন্ডও পারচেস করতে পারবেন। এই বর্তমানে যেমন ধরুন বেক্সিমকো বন্ড নামে একটি বন্ড এসেছে বাজারে, এটি আইএফআইসি ব্যাংকের সব ব্রাঞ্চে পাওয়া যাচ্ছে এই বন্ডটি। এর আগেও আইএফআইসি ব্যাংক আরেকটা বন্ড এনেছিল যেটা আইএফআইসি আমার বন্ড নামে পরিচিত। তারপরে আছে ব্র্যাক ব্যাংকেও বর্তমানে একটা বন্ড চলছে। তো আপনি এইসব ব্যাংকে ইজিলি বিনিয়োগ করতে পারবেন। আপনি সরাসরি ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে বলবেন যে আমি একটা বন্ডে বিনিয়োগ করতে চাচ্ছি, এবং আপনাকে ওরা হেল্প করবে, গাইডলাইন দিবে যে আপনি কিভাবে বন্ডে বিনিয়োগ করবেন, এবং ওদের গাইডলাইন অনুযায়ী আপনি যা 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 করার যাবতীয় সব ডকুমেন্টস প্রোভাইড করে আপনি বন্ডে বিনিয়োগ করতে পারবেন। এরপর আসি পে অর্ডার ইস্যু। আপনি চাইলে যে কোনো ব্যাংক থেকে পে অর্ডার ইস্যু করতে পারেন। এমন অনেক প্রতিষ্ঠান আছে যেগুলোকে পে অর্ডারের মাধ্যমে পেমেন্ট করতে হয়, যেমন ধরুন ইউনিভার্সিটির টিউশন ফি, বিভিন্ন কর্পোরেট হাউসের পেমেন্ট, এইসব পেমেন্টগুলো কিন্তু আপনার পে অর্ডারের মাধ্যমে করতে হয়। তো আপনাকে ব্যাংকে এই পে অর্ডার ফেসিলিটিটা দিচ্ছে। তারপরে এরপরে আসি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে লকার ফেসিলিটি। এটা খুবই একটি ইম্পর্টেন্ট জিনিস। আপনি চাইলে আপনার মূল্যবান জিনিসপত্র, ধরুন আপনার কাছে কিছু মূল্যবান জিনিসপত্র রয়েছে যেগুলো আপনার বাসায় সেফ না, চাইলে ওইসব মূল্যবান জিনিসপত্র ব্যাংকেও রাখতে পারেন। এক্ষেত্রে সম্পূর্ণ আপনার জিনিসগুলো নিরাপদ থাকবে। প্রায় সব ব্যাংকেই লকার ফেসিলিটি আছে। তো আমি লকার ফেসিলিটি চার্জ সম্পর্কে একটু আলোচনা করব। বিভিন্ন ব্যাংকে লকার ফেসিলিটি আছে, আমি বেশ কয়েকটি ব্যাংকের লকার ফেসিলিটির রেটটা কালেকশন করেছি। যেমন ধরুন সিটি ব্যাংকের লকার ফেসিলিটি আছে। সিটি ব্যাংকের লকার ফেসিলিটি হচ্ছে 3 ক্যাটাগরিতে রয়েছে: স্মল লকার, মিডিয়াম লকার, লার্জ লকার। স্মল লকার যদি আপনি নিতে চান, আপনার রেনুয়াল ফি দাঁড়াবে 5,000 টাকা প্লাস 15% ভ্যাট। আর যদি আপনি মিডিয়াম লকার নিতে চান তাহলে আসবে অ্যানুয়াল চার্জ 7,000 টাকা প্লাস 15% ভ্যাট। আর সবচেয়ে বড় লকারটি নিতে চাইলে 9,000 টাকা প্লাস 15% ভ্যাট। এই এই চার্জটা কিন্তু বছরে একবার কাটা হয়। তো এই আপনি স্মল লকার যেটা 5,000 প্লাস 15% ভ্যাট, 15% ভ্যাট সহ 5,750 টাকা আসবে। তো 5,750 টাকার বিনিময়ে আপনি চাইলে আপনার মূল্যবান জিনিসগুলো সেভ করতে পারবেন। আমি এখন যে রেটটা বললাম এটা হচ্ছে সিটি ব্যাংকের রেট। এরপর আইএফআইসি ব্যাংকেও লকার ফেসিলিটি আছে, যেটা
ওরা স্মল নিচ্ছে 5,000 প্লাস 15% ভ্যাট, মিডিয়াম লকারের জন্য নিচ্ছে 10,000 প্লাস 15% ভ্যাট, আর সবচেয়ে বড় লকারটির জন্য নিচ্ছে 12,000 প্লাস 15% ভ্যাট। তো এর বাইরে আরো কম দামে আপনি লকার ফেসিলিটি এনজয় করতে পারবেন জনতা ব্যাংকে। জনতা ব্যাংকে স্মল লকারটা 2,500 টাকা প্লাস 15% ভ্যাট, মিডিয়ামের জন্য ওরা নিচ্ছে 3,000 প্লাস 15% ভ্যাট, আর সবচেয়ে বড় লকারটির জন্য ওরা নিচ্ছে 5,000 প্লাস 15% ভ্যাট। তো আপনি এর বাইরেও, আমি উদাহরণস্বরূপ এই 3টি ব্যাংকের লকারের চার্জ সম্পর্কে বললাম, এর বাইরে আরো অনেকগুলো ব্যাংকের লকার ফেসিলিটি এনজয় করতে পারবেন। আপনারা আপনাদের নিকটস্থ যে ব্রাঞ্চটি রয়েছে, যে ব্যাংকটি রয়েছে, ওই ব্যাংকের নিকটস্থ শাখায় গিয়ে যোগাযোগ করবেন। তারপর এর বাইরে আরো আছে যে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি চাইলে মোবাইলে রিচার্জ করতে পারবেন, ইউটিলিটি বিল পেমেন্ট করতে পারবেন। ইউটিলিটি বিল বলতে বাসার গ্যাস বিল, বিদ্যুৎ বিল, ইন্টারনেট বিল, যাবতীয় আরো বিভিন্ন ধরনের বিল রয়েছে, ওয়াসার বিল, এসব বিলগুলো কিন্তু আপনি দিতে পারবেন ব্যাংকের মাধ্যমে। তাছাড়া ক্রেডিট কার্ডের বিলও চাইলে আপনি ব্যাংকের মাধ্যমে দিতে পারবেন। আর আপনি চাইলে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে, ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি চাইলে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড ইস্যু করতে পারবেন, এবং এই ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড দিয়ে আপনি বিভিন্ন ধরনের ডিজিটাল সার্ভিসগুলো এনজয় করতে পারবেন। তারপর সবচেয়ে বড় যেটা দিক হচ্ছে লোন ফেসিলিটি। ব্যাংক থেকে আপনি চাইলে, আমাদের লোনের প্রয়োজন হলে আমরা সর্বপ্রথম যেটা মাথায় আসে যে ব্যাংকের কথাই মাথায় আসে। তো আপনার কাছে যদি কিছু অ্যাসেট থাকে, আপনি ওই অ্যাসেটটা ব্যাংকে জমা রেখে আপনি তার বিনিময়ে চাইলে লোন ফেসিলিটিও এনজয় করতে পারেন। এরপর হচ্ছে ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটেন্স আহরণ করা যায়। আপনার যদি কোনো রিলেটিভস বিদেশ থেকে টাকা পাঠাতে চায়, আপনি চাইলে ব্যাংকের মাধ্যমে এই রেমিটেন্সটা আহরণ করার চেষ্টা করবেন, কারণ সবচেয়ে নিরাপদ হচ্ছে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স আহরণ করা। এবং ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স আহরণ করলে সরকার কিন্তু প্রণোদনা দিয়ে থাকে, যেটা বর্তমানে 3% বা 5% হারে একটা প্রণোদনা দিচ্ছে। তো সবসময় চেষ্টা করবেন রেমিটেন্সটা যাতে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমেই আসে। তারপর এর বাইরেও আছে যে ব্যাংকের মাধ্যমে আপনি চাইলে বিভিন্ন সরকারি ফি প্রদান করতে পারবেন চালানের মাধ্যমে। তারপর এক্সপোর্ট এবং ইম্পোর্ট বিজনেস করতে পারবেন ব্যাংকের মাধ্যমে। আপনি ইম্পোর্ট করতে চাইলে আপনাকে ব্যাংকের দ্বারস্থ হতে হবে, অথবা আপনার যদি বাইরে কিছু এক্সপোর্ট করতে যান, সেই ক্ষেত্রেও আপনাকে ব্যাংকের দ্বারস্থ হতে হবে। তো ইম্পোর্ট এবং এক্সপোর্টের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্যাংকে গিয়ে এইসব প্রসিডিউর সম্পাদন করতে হবে। ব্যাংকের মাধ্যমে আপনি চাইলে পাসপোর্টে ডলার এনরোল করে ডলার ক্রয় করতে পারবেন। যদি দেশের বাইরে যেতে চান, আপনাকে অবশ্যই ডলার ক্রয় করতে হবে। তো আপনি কিভাবে ডলার ক্রয় করবেন? আপনি আপনার ভিসাটা দেখিয়ে পাসপোর্টে ডলার এনরোল করবেন, এবং ওই আপনি সর্বোচ্চ বাইরে যাওয়ার সময় $10,000 পর্যন্ত নিয়ে যেতে পারবেন ক্যাশ ডলার। তো $10,000 পর্যন্ত আপনি ক্রয় করতে পারবেন ব্যাংকের কাছ থেকে। তারপর এরপর আরো হচ্ছে ব্যাংকের মাধ্যমে ব্যাংক গ্যারান্টি ফেসিলিটি প্রদান করা হয়। তারপর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে, যারা দেশের বাইরে পড়তে চাচ্ছেন, তো আপনারা দেশের বাইরের ইউনিভার্সিটির যেটা টিউশন ফি দিতে হয়, ওটাও চাইলে আপনাকে ব্যাংকের মাধ্যমেই দিতে হবে। ব্যাংকিং চ্যানেল ছাড়া আপনার অন্য কোনো উপায়ে এটা দেওয়ার আর কোনো রাস্তা নেই। তো ব্যাংকের মাধ্যমে মোটামুটি এই সমস্ত ফেসিলিটি এনজয় করা যায়, যেগুলো আমি এতক্ষণ ধরে বললাম। তো এর বাইরে যদি আরো কোনো ফেসিলিটি থাকে, আপনারা কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটি এতটুকু পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।